আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের ৩ দেশ স্পেন, আয়ারল্যান্ড আর নরওয়ে। বিশ্লেষকরা বলছেন তাদের এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে একটা জোরালো বক্তব্য সামনে আসলো। তারা বুঝিয়ে দিলেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা করবে না। ফিলিস্তিনের পক্ষে ভূমিকা রাখার পেছনে স্পেন আর আয়ারল্যান্ডের ঐতিহাসিক কারণ আছে। সেই ঐতিহাসিক প্রেরণা থেকেই এই দুই দেশ এবার একজোট হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোকেও তারা রাজি করানোর চেষ্টা করছে, যদিও ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বেশ কিছু দেশ এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত নয়। তবে অন্য কিছু দেশ এই ৩ দেশের সাথে যোগ দিতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। স্পেন, আয়ারল্যান্ড আর নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাদেরকে দমাতে পারেনি। গাজায় ৭ মাস ধরে যে বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, তা ক্রমেই তেল আবিবকে আরও বিচ্ছিন্ন করে ফেলছে। মাদ্রিদ, ডাবলিন আর অসলো বলছে গাজায় যুদ্ধবিরতির জন্য এখন তারা প্রচেষ্টা আরও জোরদার করবে। এই ৩ দেশ আশা করছে তাদের সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের আরও দেশকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে এগিয়ে আসতে উৎসাহিত করবে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ টেলিভিশন বক্তৃতায় বলেছেন, প্রতিটি মানুষ দুই রাষ্ট্র প্রস্তাবকে ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান মনে করে। সেই সমাধানকে আরও ত্বরান্বিত করতেই স্পেন এই স্বীকৃতি দিয়েছে। ইউরোপের এই ৩ দেশের স্বীকৃতির অর্থ হল জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৬টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। আয়ারল্যান্ডের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, পশ্চিম তীরের রামাল্লায় প্রতিনিধি অফিসকে তারা দূতাবাসে উত্তীর্ণ করবে, সেখানে রাষ্ট্রদূত নিয়োগ দেবে। আবার আয়ারল্যান্ডে যে ফিলিস্তিনি মিশন রয়েছে সেটাকেও দূতাবাসে উত্তীর্ণ করা হবে। বিশ্লেষকরা বলছেন, দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে এই স্বীকৃতি হবে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও ইসরায়েলের আচরণের কারণে দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের বিষয়টি ক্রমেই জটিল হয়ে উঠছে, কারণ এই মুহূর্তে তারা রাফাতে ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাচ্ছে। ৭ই অক্টোবরের অভিযানের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলি বাহিনী হামাসকে পুরোপুরি নির্মূল করবে। গাজায় নির্বাচিত প্রতিনিধি হিসেবে শাসনকাজ চালিয়েছে হামাস, কিন্তু তারপরও গণতন্ত্রের তথাকথিত ধারক মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র পশ্চিমা দেশগুলো হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়েছে। ইসরায়েল চায় তারা এই অঞ্চলের ওপর দীর্ঘমেয়াদে কর্তৃত্ব চালিয়ে যাবে, কিন্তু তাদের সামরিক বাহিনী যেই বর্বর আচরণ শুরু করেছে তাতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ অনেক বেড়ে গেছে। এই সামরিক বাহিনীর নৃশংস বর্বরতা গাজায় হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। শুধু প্রাণক্ষয়ই নয়, পুরো গাজায় একটা ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে ইসরায়েলি বাহিনী। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এবং সেই সাথে তুরস্কের সাথে স্পেনের যে সম্পর্ক, তার শিকড় রয়েছে ১৯৩৯ থেকে ১৯৭৫ সাল সময়কালে। স্পেনে তখন ফ্রাঙ্কোর একনায়ক শাসন চলছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পশ্চিম আর পূর্ব দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে স্পেন যাতে অর্থনৈতিক আর রাজনৈতিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে না পড়ে, সেই ভাবনা থেকেই মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকার সাথে সম্পর্ক গড়ে তুলেছিল মাদ্রিদ। স্পেনের একনায়ক শাসনের অবসান হয় ১৯৭৫ সালে। তখন ইসরায়েলের সাথেও
অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলে মাদ্রিদ। এরই ধারাবাহিকতায় ১৯৮৬ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগও স্থাপিত হয়। পরবর্তী বছরগুলোতে স্পেন নিজেকে ইসরায়েল আর আরব বিশ্বের মধ্যে অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করে। উদাহরণ হিসেবে ১৯৯১ সালের মাদ্রিদ পিস কনফারেন্সের কথা বলা যায়। এই সম্মেলনেই ১৯৯৩ সালের অসলো অ্যাকর্ডের ভিত্তি স্থাপন করেছিল, যে চুক্তিটা হয়েছিল ইসরায়েল আর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মধ্যে। বিগত বেশ কয়েক মাস ধরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সাথে অনেকগুলো বৈঠক করেছেন। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য স্পেনের সাথে যাতে আরও ইউরোপীয় দেশ যোগ দেয়, সেই চেষ্টাতেই এইসব বৈঠক করেছেন সানচেজ। ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও এই লক্ষ্য নিয়ে তিনি চেষ্টা করছেন। যদিও সেখানে জার্মানি সহ কিছু দেশের বিরোধিতা রয়েছে, পরে শুধু ইউরোপীয় ইউনিয়নের চিন্তা বাদ দিয়ে একটা বৈশ্বিক জোট গঠনের সিদ্ধান্ত নেন সানচেজ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আয়ারল্যান্ডের যে সমর্থন, তার শিকড়ও ইতিহাসের অনেক গভীরে। ১৯ শতকের শেষ দিকে আয়ারল্যান্ডের চিফ সেক্রেটারি হিসেবে হোম রুলের বিরোধিতা করেছিলেন ব্রিটিশ রাজনীতিবিদ আর্থার বেলফোর। এরপর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ১৯১৭ সালে তিনি বেলফোর ডিক্লারেশনের ঘোষণা দেন। এই ঘোষণার অধীনেই ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি আবাসভূমি গঠনের বিষয়ে সমর্থন জানায় ব্রিটিশ সরকার। ফিলিস্তিনি ভূখণ্ডে অটোম্যান শাসনের অবসানের পর সেখানকার নিয়ন্ত্রণ নেয় ব্রিটেন। ব্রিটিশ সরকার তখন ফিলিস্তিনিদের দমনের জন্য সেখানে কুখ্যাত ব্ল্যাক অ্যান্ড ট্যান্স বাহিনীকে মোতায়েন করে। আইরিশ জনগণ যখন স্বাধীনতার জন্য লড়াই করছিল, তখন তাদের দমনের জন্য এই বর্বর পুলিশ বাহিনীকে ব্যবহার করেছিল ব্রিটিশ সরকার। এই ঘটনা ছাড়াও আইরিশ জনগণ ফিলিস্তিনিদের সাথে তাদের আরও কিছু মিল দেখতে পায়। মুসলিম অধ্যুষিত ফিলিস্তিনে যেভাবে ইউরোপীয় ইহুদিদের বসতি গড়ে তোলা হয়, ক্যাথলিক প্রধান আয়ারল্যান্ডেও একসময় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা সেভাবেই জোর করে বসতি গড়ে তুলেছিল। ১৯৪৮ সালের পর ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়া হয়, গড়ে তোলা হয় ইসরায়েল রাষ্ট্র। আয়ারল্যান্ডের বহু মানুষ এই ঘটনার সাথে তাদের নিজেদের ঔপনিবেশিক ইতিহাসের মিল খুঁজে পান। এপ্রিলে আয়ারল্যান্ড সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাইমন হ্যারিস। দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রথম যে নেতার সাথে তিনি সাক্ষাৎ করেন, তিনি হলেন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ। সেই বৈঠকেই তারা ফিলিস্তিন ইস্যুতে যৌথভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। আইরিশ সরকার বলছে, সেই ১৯৮০ সাল থেকে তারা দুই রাষ্ট্র সমাধান এবং পুরোপুরি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে কথা বলে আসছে। ইউরোপীয় ইউনিয়নের আর কোনো দেশ এতটা দীর্ঘ সময় ফিলিস্তিনের পক্ষে কথা বলেনি। ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া ও বুলগেরিয়া এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। স্লোভেনিয়াও শিগগিরই স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে। মাল্টা জানিয়েছে তারাও স্বীকৃতির বিষয়টি বিবেচনা করছে। এর আগে এপ্রিল মাসে জাতিসংঘের ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের পক্ষে ভোট দিয়েছে মাল্টা। যদিও নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে ওই ভোটাভুটি থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। এদিকে ব্রিটেন আর অস্ট্রেলিয়া বলছে তারা বিষয়টি বিবেচনা করছে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য ফ্রান্স বলছে এখনও স্বীকৃতি দেওয়ার সময় আসেনি। নরওয়ে ন্যাটো ও ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার সদস্য হলেও ইউরোপীয় ইউনিয়নের অংশ নয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে এর আগে বলেছিলেন, ফিলিস্তিন যাতে হামাস রাষ্ট্র না হয় এবং সেখানে একটা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ ফিলিস্তিন রাষ্ট্র যাতে গঠন করা যায়, সেজন্য তারা স্বীকৃতি দেবেন।
মধ্য ও পূর্ব ইউরোপে ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। অতীতে বেশ কিছু সমাজবাদী রাষ্ট্রের সাথে আদর্শগত দিক থেকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নেতা ইয়াসির আরাফাতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আজ সেই গোষ্ঠীর কয়েকটি দেশ, বিশেষ করে চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরি, ইসরায়েলের সমর্থক হয়ে গেছে। যদিও এই দেশগুলো এখনও ফিলিস্তিনিদের সাথে কূটনৈতিক সম্পর্ক ধরে রেখেছে। এখন দেখার বিষয়, সময়ের সাথে সাথে স্পেন আয়ারল্যান্ডের সম্মিলিত প্রচেষ্টা কতটা শক্তিশালী হয়ে ওঠে। কারণ ফ্রান্স বা জার্মানি ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই মতের বিরোধীরা রয়েছে। যেমন ২১শে মের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার যে সময়সীমার কথা বলা হয়েছিল, বেলজিয়াম সরকার সেটা মানতে অস্বীকার করেছে। অন্যদিকে রক্ষণশীল সরকার ক্ষমতায় আসার পর নিজেদের নীতি বদলেছে পর্তুগাল। জার্মানি যদিও ফিলিস্তিনিদেরকে মানবিক সহায়তা দেওয়ার কথা বলছে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষার কথা বলছে, কিন্তু ইসরায়েল নিজে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি না দেয়া পর্যন্ত বার্লিন সেটা কখনোই দেবে না। সেই হিসেবে হামাস যতদিন গাজায় একটা রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থিত থাকবে, ততদিন জার্মানির দিক থেকে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার কোনো উপায় নেই। কিন্তু ইউরোপের অন্যান্য দেশ জার্মানির সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবে না, এটাও একেবারে সত্য। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।